ক্লাস ইলেভেনের ভুরি ভুরি অভিযোগ, একটা নয় একাধিক অভিযোগ। তোমরা প্রতিনিয়ত আমায় এসএমএস করছো যে স্যার দাদা দিদিদের তো ক্লাস দিচ্ছেন, আমাদের দেবেন না, আমরা কি পাবো না ক্লাস, পাবো না আমরা কি, তাই তো? এরকম প্রচুর এসএমএস করছো। আবার এরকমটাও এসএমএস আসছে যে স্যার আমাদের থার্ড সেমিস্টারের ক্লাস কবে শুরু হবে। তোমরা ভুলে যাচ্ছ যে ক্লাস 11 এখন তোমরা সেকেন্ড সেমিস্টারে রয়েছো, আর যারা ক্লাস 12 তারা ফোর্থ সেমিস্টারে রয়েছে। কারণ এখন কিন্তু দুটো পার্টে ভাগ হয়ে গেছে, তাই তো? একটা গোটা বছরের সিলেবাস দুটো পার্টে ভাগ হয়ে গেছে। 11-এর জন্য প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, আর 12-এর জন্য থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। সিলেবাসও কিন্তু যথেষ্ট বড় হয়েছে। অলরেডি প্রথম সেমিস্টারের পরীক্ষা তোমরা দিয়েছো, ইতিমধ্যেই সেকেন্ড সেমিস্টারেও কিন্তু পা দিয়েছো। পুজো শেষ, দিওয়ালি শেষ, আরও কিন্তু বাঙালির উৎসব তো শেষ হবে না জীবনে, এটা আমরা সবাই জানি। বাঙালির একটার পর একটা উৎসব কিন্তু লেগেই আছে, আর আমরা তাতে মেতেই থাকবো। কিন্তু পড়াশোনাটাকে ভুলে গেলে চলবে না। কারণ তোমরা অনেকেই যারা এসএমএস করছো যে স্যার আমাদের স্কুল থেকে বলেছে বা আমাদের বিদ্যালয় থেকে বলেছে যে সেকেন্ড সেমিস্টারে সবাইকে প্রমোট করে দেওয়া হবে, থার্ড সেমিস্টারে পড়া শুরু করে দাও। তুমি ভাই বোকা, তুমি একটু প্র্যাকটিক্যালি ভাবো তো, যে তুমি সেকেন্ড সেমিস্টারের পড়া যদি না কমপ্লিট করো থার্ড সেমিস্টারে উঠে যাবে। তুমি একতলায় রয়েছো, একতলা থেকে 3 তলা যাবে কি করে? আগে তুমি দোতলার সিঁড়িটা যাবে, তবেই না তুমি 3 তলায় পৌঁছাবে। মাথায় ঢুকছে? একতলা থেকে জাম্প মেরে তুমি যদি 3 তলায় যাও, তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু তোমার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো মুহূর্তে তোমার কিন্তু একটা বিপদ হতে পারে। তাহলে কোন বিপদ এখানে মনে রাখতে হবে। কারণ আমরা যারা পড়াশোনা করছি তারা কেউ শুধুমাত্র ওই একটা পাতলা কাগজের সার্টিফিকেট পাওয়ার জন্য পড়াশোনা করছি না, আমাদের এই জায়গাটার ডেভেলপমেন্ট করার জন্য পড়াশোনা করছি, আমরা আমাদের বৌদ্ধিক বিকাশের জন্য পড়াশোনা করছি। তাহলে তোমাকে যদি তোমার কোনো বন্ধু বান্ধবী, বিদ্যালয়ের শিক্ষক, গৃহশিক্ষক বা তোমার কোনো প্রিয়জন তোমায় যদি বলে থাকে যে সেকেন্ড সেমিস্টারের পড়া করতে হবে না, তুমি জাস্ট বলবে বাবু আসো, এরকম একটা চুমু দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেবে। জাস্ট একটা চুমু দিবে, যদি চুমু দিতে লজ্জা লাগে জাস্ট একটা ফ্লাইং কিস দিবে। তাকে হার্ট করা হলো না, জাস্ট ফ্লাইং কিস দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। কারণ তার সাথে যদি বেশি কথা বলতে যাও, কারণ উনি হচ্ছেন মূর্খ। এক কথায় উনি হচ্ছেন মূর্খ, বা যে তোমাকে বলছে সে হচ্ছে মূর্খ। তার জন্যই তোমাকে বলছে যে সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে না, থার্ড সেমিস্টারে যাও। কেন মনে রাখবে যে শুধুমাত্র 11-12 নয়, ভবিষ্যতে তোমাকে কম্পিটিটিভের জন্য খাটতে হবে, ভবিষ্যতে তোমাকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে হবে। আর তার জন্য প্রত্যেকটা স্তর তোমাকে কিন্তু অতিক্রম করা প্রয়োজন। কোনো একটা স্তরের যদি ঘাটতি থেকে যায়, তার জন্য তুমি নিজেকে জীবনে ক্ষমা করতে পারবে না। আর তোমাকে যে ব্যক্তিটা বলেছিল তাকে তুমি সারা জীবন গাল দিয়ে যাবে, তো তাকে গাল দিয়ে কোনো লাভ নেই। কারণ সে তার মতো নিজের দিব্যি লাইফ কাটাচ্ছে, কিন্তু ক্ষতিটা কার হবে? ক্ষতিটা তোমার হবে। সুতরাং কারোর কথায় কান না দিয়ে, ইতিমধ্যেই পুজো কমপ্লিট হয়েছে, দিওয়ালি কমপ্লিট হয়েছে, ইতিমধ্যে আর সময় নষ্ট না করে হাতে কিন্তু 3টে মাস রয়েছে। আর এই 3 মাসে তোমরা প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও। আমি তোমাদের সাথে আছি, কোনো টেনশন করবে না। একদম 11-এর সেকেন্ড সেমিস্টার খুব ভালো করে পড়ো। ফার্স্ট সেমিস্টারে যেমন রেজাল্ট দারুণ হয়েছে, ফার্স্ট সেমিস্টারে তোমাদের যেমন পরীক্ষা দারুণ হয়েছে, আমি গ্যারেন্টি দিচ্ছি, আমি কথা দিচ্ছি তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাও দারুণ হবে, গ্যারেন্টি দিচ্ছি। এটা গ্যারেন্টি ওয়ারেন্টি সব দিলাম। যাও, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাও খুব ভালো হবে। জাস্ট আমি যে গাইডলাইনটা তোমাকে দেব সেই গাইডলাইন মেনে তোমরা পড়াশোনা করো। পড়াশোনায় কিন্তু কেউ ফাঁকি মেরো না, কেন পড়াশোনার বিকল্প কিন্তু কিছু নেই। একটাই রিকোয়েস্ট আমার প্রিয় ভাই বোনেদের কাছে, যে পড়াশোনার বিকল্প কিন্তু কিছু নেই। আজকে তোমাদের মা বাবারা যারা আমার এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, তাদের উদ্দেশ্যেও কিন্তু আমার একই কথা, একটু সন্তানদের প্রতি নজর দিন, একটু গুরুত্ব দিন, তারা যাতে ভালো পড়াশোনা করতে পারে, ভালো সুবিধা পেতে পারে। কারণ আপনারাই কিন্তু সবসময় তাদের সাথে থাকছেন। আমরা কিন্তু বাইরের রয়েছি, আমরা অনেক দূরে রয়েছি, কিন্তু আমরা আমাদের দিক থেকে যতটা পারছি সাহায্য করার চেষ্টা করছি। কিন্তু আপনারাই তো প্রধান শিক্ষক, আমরা তো সহকারী শিক্ষক, আপনারা হচ্ছেন প্রধান শিক্ষক। আপনি যদি পাশে না থাকেন তাহলে তার তো অবনতি হবেই, তাই না? এটা আপনারও ক্ষতি আর আপনার সন্তানেরও ক্ষতি। তাই আপনার প্রতি আমার হাত জোর করে রিকোয়েস্ট, একটু ওদেরকে গুরুত্ব দিন, একটু গাইড করুন। দেখবেন আপনার ছেলে বা আপনার মেয়ে, আমার ভাই বা বোন, তারা কিন্তু পড়াশোনায় সত্যিই ভালো। আপনি হয়তো ভাবছেন যে সে দুর্বল বা অ্যাভারেজ বা মডারেট ক্যান্ডিডেট, কিন্তু আমি বলছি আপনার ছেলে বা মেয়ে, মানে আমার ভাই বা বোন, তারা কিন্তু পড়াশোনায় সত্যি মেধাবী, তারা রেজাল্ট ভালো করবে। শুধু মিলিয়ে নেবেন, শুধু মিলিয়ে নেবেন, একটু গাইডেন্সটা দিন, একটু প্রপার গাইড দিন, রেজাল্ট দারুণ হবে। তো চলো শুরু করছি আজকে
আজকে আমাদের ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার এডুকেশনের পঞ্চম দিনের ক্লাস। দেখো ইতিমধ্যে আমি লিখে দিয়েছি ডে 5, কেন অলরেডি আমাদের 4টে ক্লাস কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 4টে বলবো না, আমরা হচ্ছে 5টা ক্লাস কমপ্লিট করেছি। কেন সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্নেরও একটা ক্লাস দিয়েছিলাম তোমাদের, তো সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্নটাকে বাদ দিলে টোটাল একদম চ্যাপ্টারের আমাদের যেটা গ্রুপ সি ইউনিট 1 শিক্ষা ও মনোবিদ্যা, এই যে চ্যাপ্টারটা আমাদের চলছে, সাইকোলজিক্যাল পার্টটা যে আমাদের চলছে, ইউনিটটা যে চলছে, এই ইউনিটের প্রথম অধ্যায় শিক্ষা মনোবিদ্যার অর্থ, প্রথম অধ্যায়। এই অধ্যায়ের অলরেডি 4টা ক্লাস আমরা কমপ্লিট করে নিয়েছি। আমি নোটসপত্র গ্রুপেও দিয়েছি, অলরেডি তোমরা অনেকেই পড়া আমাকে দিয়েও দিয়েছো। যারা পড়া দাওনি অবশ্যই কিন্তু পড়াটা রেডি করে নেবে, কারণ গুগল মিটে আমি কিন্তু তোমাদের পড়া নেব, ওকে। আর যারা পড়া দিয়ে দিয়েছো তাদের তো কোনো সমস্যা নেই। আর অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবে, যারা আমাকে রেগুলার লিখে দেখাচ্ছ তারা কিন্তু সত্যি দারুণ কাজ করছে। লিখে দেখাচ্ছে মানে আমি বুঝতে পারছি সে কীভাবে লিখছে, তার নোটসটাকে উপস্থাপন করার ক্ষমতা কতটা রয়েছে, টাইম ম্যানেজমেন্ট করতে পারছে কিনা, বানান ভুল ত্রুটি হচ্ছে কিনা, সেগুলো কিন্তু আমি নজর রাখছি। সুতরাং যারা এখনও শুরু করোনি অবশ্যই শুরু করো। আর যারা চাইছো আমাদের সাথে আমাদের গ্রুপে যুক্ত হয়ে ক্লাস করবে, তোমরা এই এডুকেশন সেন্টার তথা অভিষেক মৈত্র ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে তোমরা ক্লাস করতে চাইছো, তো তারা দেরি না করে সরাসরি হোয়াটসঅ্যাপ করো 7063619127। নাম্বারটা দেখো নিচে লেখা রয়েছে স্ক্রিনে, 7063619127। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমার নাম, ক্লাস, সাবজেক্ট আর তুমি কোন স্কুলে পড়ো, এই 4টে জিনিস লিখে পাঠিয়ে দাও। আমাদের সিস্টেম কন্ট্রোলার তোমাকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দিয়ে আমাদের গ্রুপে যুক্ত করে নেবে। আর গ্রুপে যুক্ত হলেই সপ্তাহে 2 দিন করে কিন্তু তোমরা ক্লাস পাবে। কী সাবজেক্টের ক্লাস পাবে দেখতেই পাচ্ছ, একাধিক সাবজেক্টের ক্লাস নিচ্ছেন আমাদের এক্সপার্টরা, শুধু আমাদের নয় পশ্চিম বাংলার এক্সপার্টরা ক্লাস নিচ্ছেন এখানে। অনেক ক্লাস ফ্রি দেওয়া আছে, ফ্রি ক্লাসগুলো করো, ভালো লাগলে তবেই গ্রুপে যুক্ত হও। তাছাড়া তুমি যেখানে ক্লাস করো, যে টিউশনে পড়ো, যে শিক্ষক বা শিক্ষিকা তোমাকে গাইড করছেন, ওনারা প্রত্যেকেই ভালো, প্রত্যেকেই তোমাকে ভালোবেসেই গাইড করছেন। আমার এখানেই ক্লাস করতে হবে বা আমার কাছেই ক্লাস করতে হবে এরকম কোনো মানে নেই। তুমি যার কাছে ক্লাস করছো বা যিনার কাছে ক্লাস করছো, যিনি তোমাকে গাইড করছেন, উনি সব থেকে বেস্ট গাইড তোমাকেই করছেন, টেনশন নেবে না, ঠিক আছে? সবাই ভালো শিক্ষক, সবাই ভালো পড়াই, মাথায় থাকলো কি বললাম? তাহলে সুতরাং তোমরা যারা চাইছো তারা সাবজেক্টটা অবশ্যই মেনশন করবে, কোন সাবজেক্টে অ্যাড হতে চাইছো। সামান্য মূল্যে যেমন তোমরা টিউশন পড়ো ঠিক এখানেও কিন্তু ঠিক তেমনই সামান্য মূল্যে, তবে অফলাইনের চেয়ে অনলাইনে অনেক ফিস কম রয়েছে, সামান্য মূল্যে তোমরা টিউশনগুলো নিতে পারবে বা তোমরা আমাদের স্যারেদের ম্যামেদের গাইডেন্সে ক্লাস করতে পারবে। আশা করি বোঝাতে পেরেছি। তো চলো শুরু করছি। অলরেডি দেখতেই পাচ্ছ আমাদের ডে 5, এই যে পঞ্চম দিনের ক্লাস ডে 5। তো পঞ্চম দিন আমরা শুরু করার আগে তোমাদের জাস্ট একটা কথা বলবো। মনে করো আমরা চতুর্থ দিন অর্থাৎ আগের ক্লাসটা আমি একটু রিমাইন্ডার দিচ্ছি, যারা করোনি ক্লাসটা তাদের জন্য স্পেশালি। দেখো আগের দিন অর্থাৎ ডে 4-এ আমরা একটা লাইভ রেকর্ডেড ক্লাস তোমাদের দিয়েছিলাম, মনে আছে? ডে 4-এ আমি একটা অফলাইন ক্লাসে যখন বোঝাচ্ছিলাম, সেই অফলাইন ক্লাসে বোঝানোর সময় একটা লাইভ রেকর্ডেড আমি ওটা রেকর্ড করেছিলাম যে অফলাইনে বোঝাবো, একটা এক্সপেরিমেন্ট করছিলাম, লাইভ এক্সপেরিমেন্ট। সেই এক্সপেরিমেন্টের ক্লাসটা কিন্তু আমি তোমাদেরকে দিয়েছিলাম গ্রুপে, রেকর্ডেড ক্লাস, আশা করি প্রত্যেকে দেখেছো। তো সেখানে কি আলোচনা হয়েছিল সবাই জানো। আমরা যে পার্টটা শুরু করেছি সেটা হচ্ছে জ্ঞান অর্জনের প্রক্রিয়া। এই জ্ঞান অর্জনের প্রক্রিয়ার যে 3টে স্তর রয়েছে, জ্ঞান অর্জনের প্রক্রিয়ার যে 3টে স্তর, কি সেই স্তর যারা ক্লাস করেছো তারা সবাই বলতে পারবে। প্রথম স্তরটার নাম কি ছিল? প্রথম স্তরটার নামই ছিল সংবেদন, তাই তো? প্রথম স্তরের নাম ছিল সংবেদন, যাকে আমরা বলি সেনসেশন, রাইট? যাকে আমরা বলি সেনসেশন। সেকেন্ড স্তর কি ছিল বলো দেখি, তোমরা রিপ্লাই দাও। সেকেন্ড স্তর ছিল হচ্ছে প্রত্যক্ষণ, রাইট? প্রত্যক্ষণ, সেকেন্ড স্তর ছিল প্রত্যক্ষণ, যাকে আমরা ইংরেজিতে বলি পারসেপশন। অ্যান্ড লাস্ট স্টেজ ছিল আমাদের 3 নম্বর, সেটা হচ্ছে ধারণা বা ইংরেজিতে বললে কনসেপশন, রাইট? কনসেপশন। এই হচ্ছে আমাদের জ্ঞান অর্জনের প্রক্রিয়ার 3টে স্তর, একদম 3টে সিরিয়ালি লিখতে হবে। কেউ যদি মনে করো আমি আগে প্রত্যক্ষণ লিখবো বা ধারণা লিখবো তারপর সংবেদন লিখবো, তাহলে কিন্তু হবে না। কারণ জ্ঞান অর্জনের এটা স্তর বলছি, সিঁড়ি বলছি, ধাপ বলছি, তাহলে ধাপ বলতে গেলে আমাদের কিন্তু এই 3টে কথাই কিন্তু দরকার। তাহলে যে কোনো বিষয়বস্তু সম্পর্কে ধারণা নিতে গেলে, জ্ঞান অর্জন করতে গেলে পরপর এই 3টে স্তরের মধ্য দিয়েই কিন্তু সেই বিষয় বা বস্তুর প্রতি জ্ঞান
জ্ঞান অর্জন হয়, তাই তো। তো আজকে আমরা ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই পার্টটা নিয়ে, সংবেদন। কারণ আগের দিন ক্লাসে আমরা এই 3টে পার্টি ছোট্ট করে একটা কনসেপ্ট দিয়েছিলাম যে কোনটা সংবেদন, কোনটা প্রত্যক্ষণ, আর কোনটা ধারণা, কোনটাকে আমি সেন্সেশন বলছি, কোনটাকে পারসেপশন বলছি, আর কোনটাকে কনসেপশন বলছি। সেটা আমি মনে আছে আমি টমেটো, আলু, পেঁয়াজ এগুলো নিয়ে একটু বোঝাচ্ছিলাম, একটু বোঝানোর চেষ্টা করেছিলাম, তাই তো, লাইভ ভিডিওতে। তো সবাই দেখেছো আশা করছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, প্লে লিস্ট করা আছে, ক্লাস 11 সেমিস্টার 2 2026 দেখবে, প্লে লিস্ট করা আছে, সেই প্লে লিস্টে গিয়ে তোমরা ক্লাসটা কিন্তু দেখতে পাবে। ওকে, বা ডে 5 তো তোমরা ডে 4 লিখলেও কিন্তু দিয়ে দেবে। তোমরা জাস্ট ইউটিউবে সার্চ করবে যে ক্লাস 11 এডুকেশন সেকেন্ড সেমিস্টার ডে 4 অভিষেক স্যার, এটা লিখেও তুমি যদি সার্চ করো তোমাকে কিন্তু ভিডিওটা দিয়ে দেবে। বা যদি না পাও তোমরা ডেসক্রিপশন বক্স, আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো। তো আশা করছি প্রত্যেকেরই কনসেপ্ট একটা ক্লিয়ার আছে, আমি ছোট্ট করে কনসেপ্টটা দিয়েছিলাম। তো আজকে আমি আরও একবার ছোট্ট করে যে পার্টটা শুরু করব সংবেদন, সেই পার্টটা নিয়েই আমি কিন্তু ছোট্ট করে একটু আলোচনা করে দেবো। তাহলে দেখো সংবেদনটা কি, সংবেদন বা সেন্সেশন বিষয়টা কি সেটা আগে ভালো করে বুঝতে হবে, তবেই না আমি এর বৈশিষ্ট্যগুলোতে যেতে পারবো। আমি যদি এই সংবেদন কি এই কনসেপ্টটাই যদি আমার ক্লিয়ার না হয়, তাহলে এর বৈশিষ্ট্য বা ফিচার্স কি করে বলবো, তাই না? মাথায় ঢুকছে কি বললাম? তার মানে আগে জানতে হবে হচ্ছে আমাদের সংবেদন কি। তো সংবেদন বুঝতে গেলে একটু ছোটোবেলায় ফিরে যেতে হবে, ছোটোবেলায়, তাই না? মনে আছে ক্লাস 5, 6 বা ক্লাস 4 বা ক্লাস 3তে থাকতে তোমরা প্রত্যেকেই একটা জিনিস বইয়ে পড়েছিলে, কি বলো তো? একটা পাতলা চটি বই দিত স্কুল থেকে, বোর্ডের বই, সেটা হচ্ছে পরিবেশ বই, বইটার নাম ছিল পরিবেশ, তাই তো। সেখানে দেখবে আমরা সবাই পড়েছি, ক্লাস 3 বা ক্লাস 4 বা ক্লাস 5-এর বাচ্চা আমরা সবাই পড়েছি, কি ছিল? পরিবেশ কাকে বলে, ছিল না? পরিবেশ কাকে বলে। এবং আমরা কি করতাম মজা করে, বা ওখানে বইয়ের মধ্যে লেখা থাকতো আমাদের চারপাশে নদী, নালা, খাল, বিল, গরু, বাছুর, তাই তো, বাড়ি, ঘর, মানুষ, বস্তু ইত্যাদি সব নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। এইভাবে পড়েছিলাম না? পড়েছিলাম কি না? হ্যাঁ কি না? একটু রিপ্লাই করো, তবে না আমি এনার্জি পাবো যে হ্যাঁ তুমি বলছো, তার মানে তুমি জানো, রাইট? তাহলে দেখো পরিবেশ কি বলতে গিয়ে যখন আমরা এই জিনিসটা পড়েছিলাম যে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাচ্ছি সবই হচ্ছে পরিবেশের অন্তর্গত, বা সব কিছু নিয়েই হচ্ছে, বা সব কিছুর সমষ্টিটাই হচ্ছে পরিবেশ, এরকমটাই জেনেছিলাম। তাহলে ভালো করে লক্ষ্য করো, এই সব কিছু নিয়ে বা সব কিছুর সমষ্টিটাই হচ্ছে যে পরিবেশ। তো সেই সঙ্গে আমাদের কিন্তু এই ধারণাটাও ক্লিয়ার আছে যে পরিবেশ বুঝতে গিয়ে আমরা কি করেছিলাম, পরিবেশের সাথে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম, তাই না? পরিবেশের সাথে আমরা অভিযোজন করার চেষ্টা করতাম। এই পরিবেশের সাথে মানিয়ে নেওয়া বা পরিবেশের সাথে অভিযোজন করা, এটা কি? এটাই তো হচ্ছে আমাদের এই পরিবেশের অন্তর্গত বিষয়, তাই তো। তাহলে দেখো পরিবেশের সাথে আমাদেরকে প্রতিনিয়ত মানিয়ে নিতে হচ্ছে। আচ্ছা, তুমি যখন যে পরিবেশের অন্তর্ভুক্ত হচ্ছ, যখন যে পরিবেশে তুমি থাকছো, যখন যে পরিবেশে তুমি বেড়ে উঠছো, সেই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য, সেই পরিবেশের সাথে অভিযোজন করার জন্য, বা সেই পরিবেশ থেকে জ্ঞান অর্জনের জন্য তোমার কি কাজ করছে? তুমি বলবে স্যার আমার তো ইন্দ্রিয় কাজ করছে, তাই না? আমার ইন্দ্রিয় কাজ করছে, ইন্দ্রিয়। এবার প্রশ্ন, ইন্দ্রিয় কোনগুলো? আমরা সবাই জানি ইন্দ্রিয় হচ্ছে আমাদের চোখ, কান, নাক, জিহ্বা অ্যান্ড ত্বক, তাই তো। চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, যাদেরকে আমরা বলি পঞ্চ ইন্দ্রিয়, আর এদেরকেই আমরা কিন্তু বলি জ্ঞানেন্দ্রিয়। অর্থাৎ তোমার জ্ঞানেন্দ্রিয়গুলো সক্রিয় থাকছে, তোমার জ্ঞানেন্দ্রিয়গুলো অ্যাক্টিভ থাকছে, আর জ্ঞানেন্দ্রিয়গুলো অ্যাক্টিভ থাকছে বলেই তুমি কিন্তু পরিবেশ পরিস্থিতি যখন যেখানে থাকছো সেই পরিবেশ পরিস্থিতি থেকে জ্ঞান অর্জন করতে পারছো, তাই তো। তাহলে আমরা আজকে যখন সংবেদন আলোচনা করব, মনে রাখবে সংবেদন হচ্ছে এমন একটি সরল প্রক্রিয়া, খুব ইজি, এমন একটি সরল প্রক্রিয়া, সরল বলি না, মানুষটা খুব সরল, মানুষটা খুব সাদাসিধে বলি না, মানে কি, মানে কিছু জানে না, একটু মানে ল্যালা টাইপ, একটু এই টাইপের, তাই তো। সরল, খুবই ভদ্র, সভ্য, শিক্ষিত, এই যে কথাগুলো। তো যাই হোক, মনে রাখবে যে সংবেদন হচ্ছে এমন একটি সরল প্রক্রিয়া যা জ্ঞানেন্দ্রিয়ের থেকে উৎপন্ন হয়। কি বললাম আরেকবার বলছি, সংবেদন কি? সংবেদন হচ্ছে এমন একটি সরল প্রক্রিয়া যা জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা উৎপন্ন হয়। জ্ঞানেন্দ্রিয় থেকেই সংবেদন কিন্তু সৃষ্টি হচ্ছে, তাই তো। অর্থাৎ জ্ঞানেন্দ্রিয় থেকেই তুমি সংবেদনটা গ্রহণ করতে পারছো। জ্ঞানেন্দ্রিয়গুলো যদি সক্রিয় না থাকে, অর্থাৎ তোমার চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক
যেগুলোকে আমরা পঞ্চেন্দ্রিয় বলছি, এগুলো যদি সক্রিয় না থাকে তোমার কিন্তু সংবেদন গ্রহণ করা যাবে না। অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা এই বস্তু জগতে, অর্থাৎ তুমি যেখানে রয়েছো তার আশেপাশে যা কিছু রয়েছে, তুমি যেখানে রয়েছো তার আশেপাশে যা কিছু রয়েছে সমস্ত কিছু থেকে তুমি যে একটা উদ্দীপনা গ্রহণ করছো বা বাইরের পরিবেশের সাথে তুমি যে যোগাযোগ স্থাপন করছো সেটাই হচ্ছে সংবেদন। মনে থাকবে ফার্স্ট লাইনটা দেখো আমি কি লিখেছি, ইন্দ্রিয়ের দ্বারা বাইরের জগতের সঙ্গে যোগাযোগ স্থাপন। অর্থাৎ তোমার যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে সেই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা তুমি যখন তোমার বহির্জগতের সঙ্গে, অর্থাৎ তুমি যেখানে রয়েছো তার আশেপাশে যা কিছু রয়েছে, প্রাণী থাকতে পারে, বস্তু থাকতে পারে, ব্যক্তি থাকতে পারে, কোনো বিষয়বস্তু হতে পারে, যা কিছু থাকুক না কেন সব কিছুর সাথে তুমি যে যোগাযোগ স্থাপন করছো তাই হচ্ছে সংবেদন। অর্থাৎ আমরা খুব সহজ করে যদি বলি সংবেদনটা কি, তাহলে এক কথায় একদম সহজ করে মনে রাখবে সংবেদন কি। এক কথায় তুমি ওই সরল প্রক্রিয়া জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা উৎপন্ন হয় অত কিছু ভাবতে হবে না, তুমি জাস্ট একটু এইভাবে মনে রাখো, জ্ঞানেন্দ্রিয়ের মধ্য দিয়ে, অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে, জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা বা ইন্দ্রিয়ের সঙ্গে যে কোনো একটা লিখবে। আমি যেমন এখানে লিখেছি দেখো ইন্দ্রিয়ের সঙ্গে, তো তুমি জ্ঞানেন্দ্রিয়ের দ্বারাও লিখতে পারো, যা ইচ্ছা। জ্ঞানেন্দ্রিয় মানেই ইন্দ্রিয়, আর সেটাই হচ্ছে পঞ্চেন্দ্রিয়। তাহলে জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা বস্তুর সংস্পর্শের আসা মাত্রই, মনে রাখবে কি বললাম, ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর সংস্পর্শ ঘটা মাত্রই, অর্থাৎ ইন্দ্রিয় মানে তোমার চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এগুলো। তাহলে এই ইন্দ্রিয়গুলি যখনই কোনো বস্তুর কাছাকাছি আসছে, ধরো এটা একটা বস্তু, এই যে এই পেনটা হচ্ছে একটা বস্তু, তাহলে এই বস্তুর সংস্পর্শে যখন আসছে, কি আসছে, আমার ইন্দ্রিয়গুলি, সেটা চোখ হতে পারে, সেটা কান হতে পারে, সেটা নাক হতে পারে, সেটা জিহ্বা হতে পারে, সেটা ত্বক হতে পারে, তাই তো। তাহলে এই ইন্দ্রিয়গুলো, অর্থাৎ ইন্দ্রিয়গুলি বস্তুর সংস্পর্শে আসা মাত্রই এই বস্তু সম্পর্কে আমাদের মস্তিষ্কে যে একটা প্রাথমিক চেতনা জাগ্রত হচ্ছে, একটা প্রাথমিক বোধ, এই বোধটা জাগ্রত হচ্ছে, সেইটাই হচ্ছে এক কথায় সংবেদন, তাই তো। এই যে সামনে এখানে একটা পেন রাখা আছে, তাই তো, এখানে একটা পেন রাখা আছে, তুমি এই পেনটার কাছাকাছি আসা মাত্রই এই পেন সম্পর্কে তোমার মস্তিষ্কে একটা বোধ জাগ্রত হলো, একটা প্রাথমিক চেতনা জাগ্রত হলো। এই প্রাথমিক চেতনাটাই হচ্ছে সংবেদন। মনে থাকবে প্রাথমিক চেতনাটাই হচ্ছে সংবেদন। অর্থাৎ আমি এটা পেন দিয়ে বোঝালাম, এটা যে কোনো কিছু হতে পারে। তুমি রয়েছো, তোমার সামনে তোমারই কোনো একটা বন্ধু রয়েছে বা বান্ধবী রয়েছে, তুমি তার কাছাকাছি আসা মাত্রই তার সম্পর্কে যে তোমার মধ্যে একটা প্রাথমিক চেতনা জাগ্রত হচ্ছে সেটাই হচ্ছে সংবেদন। মনে রাখবে এই প্রাথমিক চেতনা জাগ্রত হচ্ছে কিসের দ্বারা, ইন্দ্রিয়ের দ্বারা। এই প্রাথমিক চেতনা জাগ্রত হচ্ছে কিসের দ্বারা, ইন্দ্রিয়ের দ্বারা। আজকে তোমার যদি ইন্দ্রিয়গুলো অ্যাক্টিভ না থাকতো, ইন্দ্রিয়গুলো সক্রিয় না হতো, তোমার মধ্যে কি এই প্রাথমিক চেতনাটা জাগ্রত হতো? তোমার মস্তিষ্কে যে একটা বোধ জাগ্রত হচ্ছে তার সম্পর্কে বা সেই বস্তুটার সম্পর্কে বা সেই বিষয়টার সম্পর্কে বা সেই ব্যক্তিটার সম্পর্কে, এই বোধটা কি জাগ্রত হতো তুমি যদি চোখ দিয়ে তাকে দেখতেই না পেতে? তোমার চোখের সামনে এই পেনটা রয়েছে, তুমি যদি পেনটাকে দেখতেই না পাও, বা তোমার এই পেনটা পড়লে যে একটা আওয়াজ হতে পারে সেই আওয়াজটা কানে যদি নাই পৌঁছায়, বা পেনটাতে স্পর্শ করলে এটা যে একটা সমতল, এই সমতল বিষয়টা বা একটা ওভাল শেপ রয়েছে, এটা যদি ত্বকের দ্বারা তুমি যদি বুঝতেই না পারো, তোমার সংবেদন হবে? তোমার কি সংবেদন হবে? একদমই না। রাইট, বোঝাতে পেরেছি? তাহলে কি বললাম, তাহলে সংবেদনটা কি? এক কথাই মনে রাখবে, আমরা যে পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে অভিযোজন করছি, অর্থাৎ মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, সেই পরিবেশ যেমন আমাদের উপর একটা প্রভাব বিস্তার করছে, আমরাও কিন্তু সেই পরিবেশের সাথে প্রতিক্রিয়া করছি, অবিরত প্রতিক্রিয়া করছি। তাহলে সহজ কথায় বলতে গেলে সংবেদন কি? সংবেদন হচ্ছে ইন্দ্রিয়ের মাধ্যমে বাইরের বস্তুর সঙ্গে যোগাযোগ স্থাপন। এক কথাই এক লাইনে, কিন্তু এক কথায় এক লাইনে লিখলে তো হবে না। কেন হবে না? কারণ আমাদের এই ইউনিট থেকে, অর্থাৎ আমাদের এই যে ইউনিট 1 যে চলছে, আমাদের এখান থেকে 2 মার্কসের প্রশ্ন থাকবে আর 5 মার্কসের প্রশ্ন থাকবে। 2 মার্কসের একটা থাকবে, 5 মার্কসের একটা থাকবে। তাহলে তোমাকে 2 নম্বরের জন্য রেডি করতে হবে। তোমাকে পরীক্ষাতে দিতেই পারে 2 নম্বরের জন্য যে সংবেদন বলতে কি বোঝো। তাহলে 1 নম্বরের জন্য এক লাইনে লিখলে কিন্তু তুমি নাম্বার পাবে না। 1 নম্বরের জন্য যদি তুমি এক লাইনে লেখো তাহলে ইন দ্য ভোগ অব মা, মায়ের ভোগে চলে যাবে, কি তাই তো? তাহলে ইন দ্য ভোগ অফ মা ভাই আমরা হবো না, কেউ হতে চায় না, আমরা 2-এ 2 পেতে চাই। তো 2-এ 2 পেতে গেলে একটু ভালো করে লিখতে হবে। তো ভালো করে তুমি কি লিখবে? তুমি এই লাইনটা অবশ্যই লিখতে পারো যে ইন্দ্রিয়ের দ্বারা বহির্জগতের সঙ্গে যোগাযোগ স্থাপন করাই হলো সংবেদন। অর্থাৎ বলা যায় জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে বা ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর সংস্পর্শ ঘটা মাত্রই
বা জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা ব্যক্তি যখন কোনো বস্তুর সংস্পর্শে আসে, সংস্পর্শে আসা মানে কি কাছাকাছি আসা, তাহলে ব্যক্তি যখন কোনো বস্তুর, এটা তো একটা বস্তু তো, অবজেক্ট তো, তাহলে বস্তুর সংস্পর্শে আসে, তাহলে আসা মাত্রই এই বস্তু সম্পর্কে সেই ব্যক্তির মধ্যে বা সেই প্রাণীর মস্তিষ্কে একটা প্রাথমিক চেতনা জাগ্রত হয় বা একটা প্রাথমিক বোধ জাগ্রত হয়, সেটাই হচ্ছে সংবেদন। দেখো আমি বোঝাতে বোঝাতে আমারই মুখস্থ হয়ে গেল, রাইট? আমারই মুখস্থ হয়ে গেল, কি বললাম? আমি বারবার করে বলছি ক্লাসটা ভালো করে দেখো, দেখবে নোট পড়ার প্রয়োজন হচ্ছে না, ক্লাস করেই কিন্তু তুমি পরীক্ষার খাতায় লিখে চলে আসতে পারছো। আমি নোটসে যা লিখবো আমার চেয়ে হয়তো তুমি বেটার লিখে চলে আসবে, তাই তো? তাহলে সবসময় একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করবে। তাহলে সংবেদন কি বুঝে গেলাম। যারা পরে দেখছো, এই মুহূর্তে পরে যারা জয়েন করলে তাদের জন্য বলছি সংবেদনটা কি, এক কথায় মনে রাখবে, ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর সংস্পর্শ ঘটা মাত্রই, বা ইন্দ্রিয় মানে আমাদের জ্ঞানেন্দ্রিয় বা আমাদের পঞ্চেন্দ্রিয়, তাহলে পঞ্চেন্দ্রিয়ের সঙ্গে এই বস্তুর, যে কোনো বস্তু, যে কোনো ব্যক্তি, যে কোনো বিষয় হতে পারে, তাহলে তার সংস্পর্শে আসা মাত্রই তার সম্পর্কে প্রাণীর মস্তিষ্কে একটি প্রাথমিক চেতনা বা বোধ জাগ্রত হয়, তাই হলো সংবেদন। মনে থাকবে? তাহলে আমি আরেকটা উদাহরণ দিই। ধরো আমি আগের দিন মনে হয় বলছিলাম তোমাদের, দেখবে ধরো একটা আওয়াজ শুনতে পেলাম, তাই তো? এই যে আমি রেকর্ড করছি, দেখো আশেপাশে গাড়ি ঘোড়া যাচ্ছে, একটা আওয়াজ পাচ্ছি, তাই তো? আমি একটা আওয়াজ শুনতে পেলাম, তাহলে এই যে এই যে এই যে একটা আওয়াজ শুনতে পেলাম, তাহলে এই আওয়াজটা কিসের দ্বারা শুনতে পেলাম? কানের দ্বারা। তাহলে কান অবভিয়াসলি আমাদের জ্ঞানেন্দ্রিয়, কান অবভিয়াসলি আমাদের জ্ঞানেন্দ্রিয়। কেন? কানের দ্বারা আমরা কি করছি? বিভিন্ন শব্দ সম্পর্কে আমাদের মধ্যে একটা চেতনা জাগ্রত হচ্ছে। সেই শব্দটা শুনে আমি বলে দিতে পারছি এটা গাড়ির আওয়াজ, এটা বাইকের আওয়াজ, ক্রিং ক্রিং করে বাজলো, তাহলে তুমি কি বলবো? এটা সাইকেলের আওয়াজ, রাইট? তাহলে একটা শব্দ সম্পর্কে তোমার মধ্যে একটা প্রাথমিক বোধ জাগ্রত হচ্ছে, তোমার মধ্যে একটা প্রাথমিক চেতনা জাগ্রত হচ্ছে। এই যে তুমি শব্দ, জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা যে শব্দটা গ্রহণ করলে, সেটাই হচ্ছে তোমার সংবেদন। জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা তুমি যে শব্দটা গ্রহণ করলে, বাইরে একটা গাড়ির শব্দ বা বাইরে একটা কোনো পাখির ডাকের শব্দ, তুমি যাই গ্রহণ করো না কেন, সেটাই হচ্ছে তোমার কাছে সংবেদন। ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার হলো? বোঝাতে পেরেছি? যে কোনো, আমি দেখো এখন বাইরের বহির্জগৎ, তো পাখিটা কি বহির্জগতে রয়েছে, তো এই সাইকেল বা গাড়ি ঘোড়া যাই যাচ্ছে সব কিছু বাইরের জগতের সাথে যুক্ত, তো তাহলে তোমার ইন্দ্রিয় বাইরের জগতের সাথে যোগাযোগ স্থাপন করছে। তো তোমার ইন্দ্রিয় মানে কি? তোমার জ্ঞানেন্দ্রিয়, চোখ কান নাক জিহ্বা ত্বক, তো সেগুলো বাইরের জগতের সাথে যোগসূত্র স্থাপন করছে, তো হ্যাঁ কি না করছে? মাথায় ঢুকলো কি বললাম? মাথায় ঢুকলো কি বললাম? তাহলে এই হচ্ছে আমাদের সংবেদন, এই হচ্ছে আমাদের সংবেদন। অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা যখন কোনো বস্তুর সংস্পর্শে প্রাণী উপস্থিত হয়, প্রাণীর মধ্যে সেই বস্তু সম্পর্কে যে প্রাথমিক চেতনা জাগ্রত হয়, তাই হলো সংবেদন। মুখস্থ হয়েছে? হ্যাঁ কি না বলো? মুখস্থ হয়েছে সবার? হ্যাঁ কি না তাড়াতাড়ি বলো। মুখস্থ হয়েছে তো? সে চোখের দ্বারা তুমি কিছু দেখছো, এই দেখা মাত্রই তার সম্পর্কে যে একটা চেতনা বা একটা বোধ তোমার মধ্যে আসলো, একটা বোধ তোমার মধ্যে জাগ্রত হলো, সেটাই সংবেদন। তুমি কান দিয়ে শুনলে, এই শোনা মাত্রই তোমার মধ্যে যে একটা বোধ বা চেতনা জাগ্রত হচ্ছে, সেটাই সংবেদন, তাই তো? দেখা, শোনা, তুমি স্পর্শ করলে, এই যে বোর্ডটাতে স্পর্শ করছো, তাই তো? বোর্ডটাতে স্পর্শ করছো, এই স্পর্শ করা মাত্রই তোমার মধ্যে একটা বোধ জাগ্রত হচ্ছে, এটা কি মসৃণ, তাই তো? সমতল। এই যে বোধ বা একটা প্রাথমিক চেতনা জাগ্রত হচ্ছে যে এটা একটা সমতল, বা এটা দিকে তাকানো মাত্রই তুমি বলছো এটা একটা সাদা, এটা রংটা সাদা, তার মানে কি? এটাই হচ্ছে তোমার কাছে সংবেদন। মনে থাকবে? বোঝাতে পেরেছি সংবেদন কি? ক্রিস্টাল ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার? চলো তাড়াতাড়ি 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 কমেন্টস করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ক্লিয়ার? দেখো আমি এই দুটো কথা কিন্তু বোর্ডে লিখেও দেওয়া হয়েছে। ওকে, তাহলে এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে, ফিরে যাই বৈশিষ্ট্যতে। চলো বৈশিষ্ট্য, তাহলে সংবেদনের বৈশিষ্ট্যগুলো তোমরা একটু লক্ষ্য করবে। আমি এতক্ষণ ধরে যা বোঝাচ্ছিলাম সেখান থেকেই কিন্তু আমি বৈশিষ্ট্যগুলো তুলব। এখান থেকে যা বোঝাচ্ছিলাম সংবেদনের বৈশিষ্ট্যগুলো সেখান থেকেই তুলব একদম। তাহলে দেখো সংবেদনের বৈশিষ্ট্যগুলো বলতে গেলে আমরা প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে উদ্দীপক নির্ভর। নাম্বার 1 ফার্স্ট পয়েন্ট করব হচ্ছে আমরা উদ্দীপক নির্ভর। আর মনে রাখবে এখন কিন্তু পয়েন্ট ভিত্তিক পড়াশোনা করতে হবে তোমাদেরকে। ওই গদ লিখে চলে আসলে কিন্তু নাম্বার পাবে না, কারণ আমাদের কিন্তু অলরেডি এটা ব্রডের পরীক্ষা হবে। ব্রড লিখতে হবে, তুমি কতটা বেটার লিখতে পারছো, কত ভালোভাবে উপস্থাপন করতে পারছো, অন্যের তুলনায় কত বেশি পয়েন্ট ইউজ করতে পারছো, তার ভিত্তিতে কিন্তু তুমি নাম্বার পাবে। আর পয়েন্ট ঠিক লিখলাম, ব্যাখ্যা জগাই নিমাই মাদাই সব লিখে দিলাম, তাহলে কিন্তু হবে না।
জগাই মাদাই নিমাইয়ের মতো লিখলে কিন্তু হবে না। পয়েন্ট যা থাকবে সেই পয়েন্ট অনুযায়ী কিন্তু ব্যাখ্যা তোমাকে ইউজ করতে হবে, ব্যাখ্যা দিতে হবে, তবেই কিন্তু তুমি ফুল মার্কস পাবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আমি যে নোটসপত্র তোমাদেরকে প্রোভাইড করছি এতদিন তোমরা এর প্রমাণ আছো। আমি বলবো না, আমি বারবার করে একই কথা বলবো না। ইউটিউব কমিউনিটিতে চলে যাও, প্রত্যেক বছর দেখবে প্রচুর স্টুডেন্ট এডুকেশনে 100তে 100 পাচ্ছে, প্রচুর স্টুডেন্ট পাচ্ছে। আচ্ছা কী করে পাচ্ছে বাবা? দেখতে সুন্দর নাম্বার দিয়ে দিয়েছে? হ্যাঁ, দেখতে সুন্দর নাম্বার দিয়ে দিয়েছে? একদমই না, একদমই না। নামটা একদম সেলিব্রিটিদের মতো ওই জন্য নাম্বার দিয়ে দিয়েছে? একদমই না। তার লেখার স্টাইল, তার কনসেপ্ট কতটা ডিপলি ক্লিয়ার হয়েছে, সে কিভাবে উপস্থাপন করেছে, তার ভিত্তিতে কিন্তু নাম্বার দিয়েছে। সুতরাং তুমিও যদি খুব ভালো করে বুঝে নিজের ভাষায় লিখে আসতে পারো, আমি বলছি তোমারও কিন্তু নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না, নাম্বার কাটার কোনো অপশন থাকবে না। মাথায় ঢুকলো? তাহলে চলো আমরা প্রথম বৈশিষ্ট্যটাই বলছি, উদ্দীপক নির্ভর। উদ্দীপক মানে স্টিমুলাস। তাহলে তার মানে দেখো, আমি এক্ষুনি বললাম সংবেদন আমরা কোথা থেকে গ্রহণ করছি? সংবেদন আমরা বিভিন্ন পরিবেশ পরিস্থিতি থেকে গ্রহণ করছি, অর্থাৎ আমাদের বহির্জগৎ থেকে সংবেদন গ্রহণ করছি, বাইরের জগৎ থেকে, এই গোটা বিশ্ব জগৎ থেকে সংবেদন গ্রহণ করছি। যখন তুমি যে পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, যে পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে বড় হচ্ছ, সেই পরিবেশ পরিস্থিতি থেকেই তুমি কিন্তু সংবেদন গ্রহণ করছো। সে একটা পেন হতে পারে, সে একটা পাখি হতে পারে, সে একটা ব্যক্তি হতে পারে, বা কোনো বিষয় হতে পারে, যা কিছু হতে পারে, তাই তো? মোট কথা, তোমার চোখের সামনে যা কিছু রয়েছে, যেখান থেকে তোমার মধ্যে একটা প্রাথমিক চেতনা জাগ্রত হচ্ছে, সেটাই কি? সেটাই তো একটা উদ্দীপক, সেটাই তো একটা উদ্দীপক। আমার চোখের সামনে তুমি রয়েছো, তাহলে তোমার সম্পর্কে আমার মধ্যে একটা প্রাথমিক চেতনা জাগ্রত হচ্ছে। আমার চোখের সামনে এই পেনটা রয়েছে, মার্কার পেনটা রয়েছে, তাহলে এই মার্কার পেনটা সম্পর্কে আমার মধ্যে একটা প্রাথমিক চেতনা জাগ্রত হচ্ছে, আমার মধ্যে একটা বোধ জাগ্রত হচ্ছে। তাহলে এই যে কার সম্পর্কে আমার মধ্যে বোধ জাগ্রত হচ্ছে? এই জিনিসটার সম্পর্কে বা তোমার সম্পর্কে। তাহলে তুমি বা এই জিনিসটা কি? তুমি বা এই জিনিসটা হচ্ছে আমার কাছে একটা উদ্দীপক, আমার কাছে একটা উদ্দীপক, স্টিমুলাস। অর্থাৎ সংবেদন উদ্দীপক নির্ভর। উদ্দীপক ছাড়া সংবেদন গ্রহণ হতেই পারে না, রাইট? উদ্দীপক ছাড়া সংবেদন গ্রহণ হতেই পারে না। আমার চোখের সামনে পেনটা নেই বা কিছুই নেই, তো আমার মধ্যে কি কোনো সংবেদন হবে? আমি কি বলতে পারবো আমার মুখের সামনে বা চোখের সামনে কি আছে? আমি তো বলতে পারবো না। কেন পারবো না? কারণ আমার মধ্যে তো কোনো চেতনাই জাগ্রত হচ্ছে না, কারণ কিছুই তো নেই, ফাঁকা। এই যে ফাঁকা, কিছুই তো নেই, ওই জন্য আমার মধ্যে কোনো চেতনা জাগ্রত হচ্ছে না। কিন্তু আমার চোখের সামনে যদি তুমি বা কিছু একটা থাকে, তবেই না তার সম্পর্কে আমার মধ্যে একটা চেতনা বা একটা বোধ জাগ্রত হবে, তবেই না আমি বলতে পারবো সেটা কি আছে। মাথায় ঢুকলো কি বললাম? তাহলে যে বিষয় বা বস্তুটা আমার চোখের সামনে থাকছে, সেটাই হচ্ছে আমার কাছে উদ্দীপক। তাহলে সংবেদন গ্রহণ করতে গেলে বা সংবেদন হতে গেলে অবশ্যই উদ্দীপক থাকাটা বাধ্যতামূলক। তাহলে আমরা সহজেই একটা বৈশিষ্ট্য বলতে পারি যে সংবেদন হচ্ছে উদ্দীপক নির্ভর। সংবেদন হচ্ছে উদ্দীপক নির্ভর। উদ্দীপক ছাড়া সংবেদন কখনোই গ্রহণ হয় না, উদ্দীপক ছাড়া সংবেদন গৃহীত হতে পারে না, রাইট? বোঝাতে পেরেছি? সংবেদন উদ্দীপক নির্ভর। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? হ্যাঁ কি না তাড়াতাড়ি বলবে, না হলে আমি আবার বলবো, না হলে আমি আবার বলবো। সংবেদন উদ্দীপক নির্ভর, কারণ উদ্দীপক ছাড়া সংবেদন গ্রহণ হতে পারে না। তোমার চোখের সামনে যা কিছু রয়েছে তার সম্পর্কেই তোমার মধ্যে একটা চেতনা জাগ্রত হচ্ছে। যদি কিছু না থাকে, তোমার মধ্যে কোনো বোধ বা চেতনা জাগ্রত হবে না, তাই তো? আর না হলে সেটা তো সংবেদন বলবো না। তাহলে কিছু আছে মানেই সেটা উদ্দীপক, যা আছে সেটাই উদ্দীপক। সে মানুষ থাকতে পারে, কোনো বস্তু থাকতে পারে, যা কিছু থাকতে পারে। মাথায় ঢুকলো কি বললাম? দেন চলে আসছে আমরা নাম্বার 2, সেকেন্ড পয়েন্ট রয়েছে জ্ঞান অর্জন প্রক্রিয়ার স্তর। নাম্বার 2 সেকেন্ড পয়েন্ট লিখবো আমরা। পয়েন্টগুলো লিখে নেবে যারা ফ্রি ক্লাস করছো, যারা ফ্রি ক্লাস করছো তারা কিন্তু পয়েন্টগুলো অবশ্যই লিখে নেবে। ব্যাখ্যাগুলো যেভাবে বলছি বুঝে নিয়ে নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। জ্ঞান অর্জন বা জ্ঞান অর্জনের স্তর, ঠিক আছে? জ্ঞান অর্জনের স্তর, এই হচ্ছে সেকেন্ড পয়েন্ট। তাহলে জ্ঞান অর্জন প্রক্রিয়ার স্তর বা জ্ঞান অর্জনের স্তর, আমি একটু আগেই দেখাচ্ছিলাম যে জ্ঞান অর্জন প্রক্রিয়ার যে 3টে স্তর রয়েছে। কি কি সেই স্তর? জ্ঞান অর্জন প্রক্রিয়ার যে 3টে স্তর তা হচ্ছে সংবেদন, প্রত্যক্ষণ এবং ধারণা, অর্থাৎ সেন্সেশন, পারসেপশন এবং কনসেপশন। তাহলে আমি কি বললাম? পয়েন্টটা বলেছি জ্ঞান অর্জনের স্তর, পয়েন্টটা বলেছি। তাহলে আমি এখান থেকে একটা ছোট্ট লাইন লিখতেই পারি যে সংবেদন হলো জ্ঞান অর্জন প্রক্রিয়ার প্রথম স্তর। সংবেদন হলো জ্ঞান অর্জন প্রক্রিয়ার প্রথম স্তর। এই যে 1 নম্বর, প্রথমেই সংবেদন, প্রথমেই সেন্সেশন। তাহলে সহজ অর্থে বলতে পারি সংবেদন হচ্ছে জ্ঞান অর্জন প্রক্রিয়ার প্রথম স্তর। অর্থাৎ মনে রাখবে, কোনো বস্তু বা কোনো ঘটনা বা কোনো বিষয় বা কোনো ব্যক্তিকে জানতে গেলে
তাহলে প্রথমেই তোমার মধ্যে যেটা ঘটবে সেটা হচ্ছে সংবেদন ঘটবে। প্রথমেই তোমার মধ্যে যেটা ঘটবে সেটা হচ্ছে সংবেদন। তুমি এই বস্তুটা সম্পর্কে যদি জানতে যাও, এই বস্তুটা সম্পর্কে তুমি যদি তোমার মধ্যে কোনো চেতনা জাগ্রত হয়, সেটাই সংবেদন। তাই তো এতক্ষণ ধরে তো এটাই বোঝাচ্ছিলাম। তাহলে কোনো ব্যক্তি, বিষয়, বস্তু, মানুষ যাই বলি না কেন, তার সম্পর্কে জানতে গেলে বা তার সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে তোমাকে যে স্তরটার সাহায্য নিতে হবে বা যে স্তরটা তোমার মধ্যে প্রথমেই ঘটবে তা হচ্ছে সংবেদন। অর্থাৎ সহজ কথায় বলতে পারি, সংবেদন হলো জ্ঞান অর্জন প্রক্রিয়ার প্রথম স্তর। জ্ঞান অর্জন প্রক্রিয়ার প্রথম স্তর। পারবো তো লিখতে? এগুলো লিখে আসতে পারবো? দুটো পয়েন্ট হয়ে গেল। থার্ড পয়েন্ট আমরা আরেকটা ইউজ করেছি, সেটা হচ্ছে উপাদান। উপাদান ভালো করে শুনে নাও, 3 নম্বর পয়েন্ট উপাদান। মনে রাখবে সংবেদন 5টি উপাদানের সমন্বয়ে তৈরি। সংবেদন 5টি উপাদানের সমন্বয়ে তৈরি। একদম সহজ সরল কথায় মনে রাখবে, সংবেদন 5টি উপাদানের সমন্বয়ে তৈরি। কি কি সেই উপাদান? দেখো আমি ছোট্ট করে যদি একটু লিখি এখানে, উপাদানগুলো হচ্ছে উদ্দীপক। এখানে লিখছি আমি ছোট্ট করে, ঠিক আছে? উপাদানগুলো কি কি? একটা হচ্ছে উদ্দীপক, তারপর হচ্ছে ইন্দ্রিয়, তারপর হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু, সংজ্ঞাবহ স্নায়ু, তারপর হচ্ছে স্নায়ু কেন্দ্র, তাই না? লিখে নিবে প্রত্যেকে, স্নায়ু কেন্দ্র, আর একটা কি? স্নায়ু কেন্দ্র ও প্রতিক্রিয়া, তাই তো? প্রতিক্রিয়া, এই হচ্ছে সংবেদনের উপাদান। 5টা উপাদান হলো, 5টা। দেখো তো, উদ্দীপক 1টা, ইন্দ্রিয় 2টা, সংজ্ঞাবহ স্নায়ু 3টা, স্নায়ু কেন্দ্র 4টে এবং হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে মনে রাখবে সংবেদন এই 5টা উপাদানের সমন্বয়ে তৈরি। সংবেদন এই 5টা উপাদানের সমন্বয়ে তৈরি। ইনস্ট্যান্ট সংবেদন আমাদের মধ্যে ঘটছে, তাই না? তুমি ভাবছো বাপরে ইনস্ট্যান্ট ঘটছে, এই 5টা উপাদান রয়েছে? 100% রয়েছে। তুমি দেখবে এখনই আমি প্রমাণ করে দেবো। দেখো প্রথমেই রয়েছে, সংবেদন হতে গেলে কি দরকার? সংবেদন হতে গেলে কি দরকার? উদ্দীপক দরকার। সংবেদন হতে গেলে কি দরকার? উদ্দীপক দরকার। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাকে, যে তোমার পেছনে, পেছনে মানে পিঠে, এই বাবা পিছনে মানে আবার উল্টোপাল্টার দিকে তাকাচ্ছে, ইস এটি ভারী অসভ্য তো। দেখো তোমার পিঠে, তোমার পিঠে একটা মশা বসেছে, মস্কিউটো। মস্কিউটো কোন মশা জানি না, হ্যাঁ পুং না স্ত্রী মশা আমি সেটা জানি না, তোমার পিঠে একটা মশা বসেছে। তাহলে সেই মশা যখনই তোমার শরীরে হুলটা ফুটালো রক্তটা খাবে বলে, ভালো করে শোনো, তাহলে মশাটা যে শরীরে বসলো, তাহলে মশাটা কি? মশাটা হচ্ছে উদ্দীপক। মশা উদ্দীপক, রাইট? তাহলে সেই উদ্দীপক কি করলো? যে ইন্দ্রিয়, তোমার ত্বক, পঞ্চেন্দ্রিয়ের মধ্যে কি তোমার ত্বক, হুলটা কোথায় ফোটাচ্ছে? ত্বকে ফোটাচ্ছে তো, চামড়া তো, এটা ত্বক তো, তাহলে ত্বকের মধ্যে হুলটা ফোটাচ্ছে, তাই তো? তাহলে দেখো সংবেদন কি করে ঘটছে তোমার মধ্যে? 5টা উপাদানের সমন্বয়ে তৈরি। তাহলে সংবেদন আমরা জানি প্রথম পয়েন্টেই বলে উদ্দীপক নির্ভর। তাহলে এখানে উদ্দীপক মানে হচ্ছে মশা, মশার উদাহরণ দিলাম। তাহলে মশা তোমার স্কিন, তোমার ত্বকের মধ্যে বসেছে। তুমি এবার বসেছে, বসা মাত্রই যেখানে বসেছে সেখানকার স্নায়ু, অর্থাৎ যে স্নায়ুটাকে আমরা বলি সংজ্ঞাবহ স্নায়ু, যে স্নায়ুটা বহন করে ইনফরমেশন, যে স্নায়ুটা ইনফরমেশন বহন করে, তাহলে সেই সংজ্ঞাবহ স্নায়ু, এই যে সেই সংজ্ঞাবহ স্নায়ু কি করলো? স্নায়ু কেন্দ্রে পৌঁছালো ইনফরমেশনটা, স্নায়ু কেন্দ্রে ইনফরমেশনটা নিয়ে পৌঁছালো। তাহলে স্নায়ু কেন্দ্রে পৌঁছালো, তারপরেই না তুমি চাটাস চাটাস, এই চাটাস যে করছো, এটা কি? এটা তো তোমার প্রতিক্রিয়া, এটা তো তোমার প্রতিক্রিয়া। তার মানে উদ্দীপক মশা, তোমার ত্বক ইন্দ্রিয়, সেখানকার সংজ্ঞাবহ স্নায়ু তোমার কাছে ইনফরমেশন নিয়ে গেল মস্তিষ্কে, মস্তিষ্ক থেকে এবার প্রতিক্রিয়া স্নায়ুকে, মস্তিষ্কে স্নায়ু কেন্দ্র আছে, সেই স্নায়ু কেন্দ্রে সেই সংজ্ঞাবহ ইনফরমেশন পৌঁছালো, পৌঁছানো মাত্রই প্রতিক্রিয়া হলো। এই যে এটা হচ্ছে তোমার প্রতিক্রিয়া, এটাই তো তোমার ক্রিয়া, এটাই হচ্ছে তোমার প্রতিক্রিয়া। মাথায় ঢুকলো কি বললাম? তাহলে সংবেদন 5টি উপাদানের সমন্বয়ে তৈরি। মনে থাকবে এই 5টা উপাদান কি কি? উদ্দীপক, ইন্দ্রিয়, সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ু কেন্দ্র আর হচ্ছে প্রতিক্রিয়া। এই মশার উদাহরণটা দিয়ে মনে রাখবে, তাহলে দেখবে উপাদানগুলো ভুলবে না, মনে থাকবে। শুধু ভুলে যায় অনেকে কোথায় বলো তো? এই সংজ্ঞাবহ স্নায়ু আর স্নায়ু কেন্দ্র, এটাই অনেকে ভুলে যায়। আমি অনেকবার খাতা চেক করতে গিয়ে এটা নোটিস করেছি যে 4টা উপাদান লিখে চলে আসে, ওই স্নায়ু কেন্দ্র লিখে চলে আসে। আগে স্নায়ু কেন্দ্র না তো, আগে তো যেখানে তোমার এই যে তুমি যে একটা কিছু গরম জিনিসে হাত দিলে, ওই হাত দেওয়া মাত্র সেখানকার স্নায়ুটাই তো তোমার কাছে ইনফরমেশন নিয়ে গিয়ে পৌঁছালো। তো সেই স্নায়ু যদি ইনফরমেশন না পৌঁছায়, তবে সেখান থেকে সারা কি করে দেবে? যে হাতটা সরা, পুড়ে যাবে, হাতটা সরাও, পুড়ে যাবে,
সাড়া দিত? তুমি তো হাত দিয়ে বসে থাকতে, হাত দিয়ে বসে থাকতে না? তো সেটা করি, হাতটা সরিয়ে নিই না আমরা? তো এটাই হচ্ছে স্নায়ুকেন্দ্র থেকে ইনফরমেশন যায়, মস্তিষ্কে যাচ্ছে, সেই মস্তিষ্ক যখন আমাকে বলছে এবার ক্রিয়া কর, প্রতিক্রিয়া কর, তখনই তুমি প্রতিক্রিয়াটা করছো, হয় মারছো, নয় হাতটা তুলে নিচ্ছ। মাথায় ঢুকলো? তাহলে উপাদান, সংবেদনের 5টি উপাদান রয়েছে, সেই 5টা উপাদান কী কী বলে দিলাম। এই 5টি উপাদানের সমন্বয়ে তৈরি হচ্ছে সংবেদন। নেক্সট চলে আসছি আমরা, সংবেদনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্ষণস্থায়ী। সংবেদনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্ষণস্থায়ী। এখানে লিখি নাম্বার 4, 4 নম্বর পয়েন্ট হচ্ছে ক্ষণস্থায়ী। দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা পয়েন্ট দিয়েছি, কারণ সংবেদন হচ্ছে ক্ষণস্থায়ী একটি প্রক্রিয়া। মনে রাখবে, সংবেদন ক্ষণস্থায়ী একটি প্রক্রিয়া। ক্ষণস্থায়ী মানে মিলি সেকেন্ডের মতো সংবেদন স্থায়ী থাকে, তারপরেই কিন্তু সংবেদন তোমার প্রত্যক্ষণ এবং অনুভূতির সাথে যুক্ত হয়ে যায়। সংবেদন প্রত্যক্ষণ এবং অনুভূতির সাথে যুক্ত হয়ে যায়। অনুভূতি মানে ফিলিংসে যুক্ত হয়ে যায় সংবেদন। মনে রাখবে, সংবেদন কিছু মুহূর্তের জন্য তোমার মধ্যে আসে, সংবেদন কিছু মিলি সেকেন্ডের জন্য তোমার মধ্যে স্থায়ী হয়। ওই জন্য আমরা সংবেদনকে বলছি ক্ষণস্থায়ী প্রক্রিয়া। যখনই আমি একটা উদাহরণ দিই, এই যে চোখের সামনে একটা পেন রয়েছে, তুমি এটা সামনে আসা মাত্রই তুমি বলে দিতে পারলে এটা একটা পেন, তাই তো? বলে দিতে পারলে এটা একটা পেন, তাই তো? বা এটা সম্পর্কে তোমার মধ্যে কিছু একটা চেতনা বা কিছু একটা বোধ জাগ্রত হলো, ওই জন্য তুমি বললে এটা একটা পেন, রাইট? এটা একটা পেন। তো এই যে তুমি যখনই বলে দিতে পারছো, তার মানে এবার তুমি ভালো করে দেখে, যখন এই যে দেখো ইনস্ট্যান্ট তুমি বলে দিতে পারছো এটা একটা পেন, ইনস্ট্যান্ট বলে দিতে পারছো এটা একটা পেন। মানে তুমি তো আগে বস্তুটা দূরে ছিল, তুমি বস্তুটাকে ঠিক বুঝতে পারছিলে না, যেই কাছাকাছি গেলে তখনই তুমি বলে দিচ্ছ এটা একটা পেন। আরে ভাই কী করে বললে? কারণ এটা প্রত্যক্ষণে কনভার্ট হয়ে গেল, ওই যে আগের দিনের যে ভিডিও ক্লাসটা আমি তোমাদেরকে বললাম, লাইভ রেকর্ড করেছিলাম স্টুডেন্টদের মধ্যে অফলাইন পড়াতে গিয়ে, তো সেইটাই তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। আমি অফলাইনে যেমন বোঝানোর চেষ্টা করেছিলাম যে কোনটা প্রত্যক্ষণ কোনটা সংবেদন, ঠিক এখানেও কিন্তু আমি তোমাদেরকে বলছি যে সংবেদন হচ্ছে একটা ক্ষণস্থায়ী প্রক্রিয়া, কিছু মুহূর্তের জন্য, কিছু মিলি সেকেন্ডের জন্য হয়। বস্তুর সংস্পর্শে যখনই তুমি আসছো, সেই সম্পর্কে যে প্রাথমিক চেতনাটা জাগ্রত হচ্ছে সেটাই সংবেদন। এবার হওয়া মাত্রই সেটা কিন্তু প্রত্যক্ষণে কনভার্ট হয়ে যাচ্ছে, সেটা তোমার অনুভূতি বা ফিলিংসের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তবেই না তুমি এটাকে বলতে পারছো এটা হোয়াইট বোর্ড মার্কার পেন। তুমি তবেই না বলতে পারছো এটা একটা মার্কার পেন। আর এর সম্পর্কে তুমি যদি ডিটেলসে অনেক কিছু বৈশিষ্ট্য, এর উপকারিতা, এর উপযোগিতা সব বলে দিতে পারো, তার মানে ওটা হয়ে যাবে ধারণা। তো আজকে তো আমরা কোনো ধারণা নিয়ে আলোচনা করছি না, আমরা সংবেদন নিয়ে আলোচনা করছি, তাই আমরা এইটুকুটাই বলবো। মনে থাকবে? তাহলে সহজ অর্থে কী বললাম? সংবেদন হচ্ছে ক্ষণস্থায়ী প্রক্রিয়া, অর্থাৎ এর স্থায়িত্ব খুবই কম, মুহূর্তের মধ্যেই কিন্তু সংবেদন আমাদের প্রত্যক্ষণে কনভার্ট হয়ে যায় বা প্রত্যক্ষণ অনুভূতির সঙ্গে যুক্ত হয়ে যায়। মনে রাখবে, সংবেদন প্রত্যক্ষণের সাথে যুক্ত হয় বলেই আমি এর রং কালো, এর রং লাল, এর রং নীল আমি বলতে পারছি। সবই লেখা আছে, কিন্তু লেখার মধ্যে কালো, লাল, নীল সেটা আমি চিনতে পারছি প্রত্যক্ষণের দ্বারাই। তার মানে বুঝতে পারছো সংবেদন কত ফাস্ট কাজ করছে প্রত্যক্ষণের সাথে সংবেদন কত দ্রুত যুক্ত হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? আমি এটা দূর থেকে দেখলাম, কি বুঝতে পারলাম না, আমি একটু যেই কাছাকাছি গেলাম তখনই আমি দেখা মাত্রই বলে দিচ্ছি এটা একটা পেন। তারপরে দেখা মাত্রই তুমি যখন বলে দিচ্ছ এটা একটা পেন, বা এটা একটা লম্বাটে, বা এটার রং সাদা, বা এটার রং লাল, তুমি যখনই বলে দিতে পারছো, তার মানে বুঝে নিতে হবে সংবেদন তোমার প্রত্যক্ষণে কনভার্ট হয়ে গেছে, সংবেদন তোমার প্রত্যক্ষণের সাথে যুক্ত হয়ে গেছে। মনে থাকলো কি বললাম? তুমি রং, আকার, আকৃতি এগুলো বলে দিতে পারছো মানেই সংবেদন সেটা প্রত্যক্ষণে যুক্ত হয়ে গেছে। মনে থাকবে? তাহলে সংবেদন হচ্ছে একটি ক্ষণস্থায়ী প্রক্রিয়া, অর্থাৎ সংবেদনের স্থায়িত্ব খুবই কম। মনে থাকবে, কিছু মুহূর্তের মধ্যেই, মানে অল্প মুহূর্তের মধ্যেই সংবেদন প্রত্যক্ষণের সাথে যুক্ত হয়ে যায়। আর প্রত্যক্ষণের সাথে যুক্ত হয় বলেই, অনুভূতি বা ইমোশনের সাথে যুক্ত হয় বলেই আমরা কোনো বস্তুর বা কোনো বিষয়ের রং, আকার, আকৃতি ইত্যাদি আমরা বলতে পারি। মনে থাকলো কি বললাম? সংবেদনের একটা অন্যতম বৈশিষ্ট্য ক্ষণস্থায়ী প্রক্রিয়া। দেন আমরা আরেকটা পয়েন্ট বলেছি, প্রত্যক্ষণের কারণ। প্রত্যক্ষণের কারণ আমরা এদিকে চলে আসি, নাম্বার 5-এ চলে আসি। প্রত্যক্ষণের কারণ, ভেরি ইজি। প্রত্যক্ষণের কারণ, সংবেদনকে বলছে প্রত্যক্ষণের কারণ। কেন বলা হচ্ছে সংবেদনকে প্রত্যক্ষণের কারণ? ভালো করে এই জায়গাটা নোটিস করো। আমি কি বললাম? জ্ঞান অর্জন প্রক্রিয়ার 3টে স্তর। এই 3টে স্তর কি কি? 3টে স্তর হচ্ছে 1 সংবেদন, 2 প্রত্যক্ষণ, 3 ধারণা। তাহলে প্রত্যক্ষণ সৃষ্টি হচ্ছে কোত্থেকে? সংবেদন থেকে।
প্রত্যক্ষণের সৃষ্টি থেকে প্রত্যক্ষণের সৃষ্টি কিন্তু সংবেদন থেকে। কারণ সংবেদন আর স্মৃতি মেমোরি এই দুটো যুক্ত হয়েই প্রত্যক্ষণের সৃষ্টি হয়। তাই তো আমরা পড়বো, আরও ডিটেলসে পড়বো, টেক্সট বইও তোমরা পড়বে। তাহলে সংবেদন থেকেই প্রত্যক্ষণের সৃষ্টি হয়, তাহলে আমরা সহজে বলতে পারি না যে সংবেদন হচ্ছে এই প্রত্যক্ষণের কারণ। সংবেদনই হচ্ছে প্রত্যক্ষণের কারণ, কারণ প্রত্যক্ষণ সৃষ্টি হচ্ছে কোথা থেকে? প্রত্যক্ষণ সৃষ্টি হচ্ছে সংবেদন থেকে। কারণ সংবেদন যদি তোমার মধ্যে না ঘটে, প্রত্যক্ষণ কি করে ঘটবে? তুমি যদি বস্তুটার সংস্পর্শে নাই আসো, তাহলে বস্তুটাকে চিনবে কি করে? বস্তুটার রংটা বলবে কি করে? বস্তুর আকার বা আকৃতিটা বলবে কি করে? মাথায় ঢুকলো? তার মানে প্রত্যক্ষণ কি বলছি আমরা, যে প্রত্যক্ষণের কারণ বোঝাতে গিয়ে যে সংবেদনকে বলা হচ্ছে প্রত্যক্ষণের কারণ। কারণ সংবেদন থেকেই প্রত্যক্ষণের সৃষ্টি হয়। সংবেদন যদি না ঘটে তাহলে প্রত্যক্ষণ কোনোভাবেই সৃষ্টি হবে না। কারণ অনেক উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছিলাম, তাই তো? অনেক, এই যে এই বস্তুটাও আবারও বলছি, এই বস্তুটার সংস্পর্শেই যদি তুমি না আসো, বস্তুটার সম্পর্কে তোমার মধ্যে যদি প্রাথমিক চেতনাটাই জাগ্রত না হয়, তো প্রাথমিক চেতনা কোনটা? সংবেদন। তো তোমার মধ্যে যদি এই বস্তু সম্পর্কে প্রাথমিক চেতনা বা সংবেদনই গৃহীত না হয়, তাহলে এই বস্তুটার রং যে লাল বা এই বস্তুটার নাম তুমি বলতে পারবে না, অর্থাৎ তোমার প্রত্যক্ষণ হবে না। তার মানে আগে সংবেদন, তারপর প্রত্যক্ষণ। তাই সহজ অর্থে বলা যায় সংবেদনই হচ্ছে প্রত্যক্ষণের কারণ। মনে থাকলো পয়েন্ট? নেক্সট চলে আসছে আমরা পরেরটা, জ্ঞানের উপাদান। জ্ঞানের উপাদান আরেকটা পয়েন্ট করেছি, নাম্বার 6, 6 নম্বর পয়েন্ট করেছি আমরা জ্ঞানের উপাদান। স্যার এতগুলো পয়েন্ট লিখতে হবে? অবশ্যই, যত বেশি পয়েন্ট লিখবে তত নাম্বার। যদি ডাইরেক্ট 5-এর দিয়ে দেয় না, এই যে আমাদের 5 নম্বর আছে এখান থেকে, ডাইরেক্ট 5-এর যদি দিয়ে দেয়, তোমাকে অ্যাটলিস্ট 6টা পয়েন্ট কিন্তু লিখতেই হবে। ন্যূনতম 6টা পয়েন্ট কিন্তু লিখতে হবে, মিনিমাম 6টা, ম্যাক্সিমাম তুমি 7-8টা লিখতেই পারো, সেটা আলাদা বিষয়, টাইম ম্যানেজমেন্ট করে। এখন তাহলে একটা পয়েন্টটা তুমি লিখতেই থাকছো, 10টা পয়েন্ট লিখে দিলা, লাস্টে গিয়ে হয়তো 20 নম্বর ছেড়ে দিলা, সেটা করলে হবে না বাবা, তাই না? কারণ একটা পয়েন্ট, একটা নোটসে, একটা টপিকে তোমাকে 5 নম্বর যদি দেয়, 5-এ 5ই দেবে। একাধিক পয়েন্ট লিখে দিলে তাহলে তুমি 6টা পয়েন্ট লিখলেই হয়তো 5-এ 5 দিয়ে দিচ্ছে, তুমি সেখানে 10টা পয়েন্ট লিখে আরও 10 মিনিট টাইম নষ্ট করেছো, তো তোমাকে তো 5-এ ভাই 6 বা 8 দেবে না, তাই না? 5-এ 5ই দেবে। তো টাইম ম্যানেজ করে যে যতটা পারবে সেইভাবেই লিখবে। অতিরিক্ত ভালো করতে গিয়ে কিন্তু অন্য কোয়েশ্চেন ছেড়ে চলে আসলাম, সেটা করলে কিন্তু হবে না। আই রিপিট ওয়ান্স এগেন, কোনো একটা টপিককে অতিরিক্ত ভালো লিখতে গিয়ে পরের দিকের কোনো একটা টপিক ছেড়ে চলে আসলাম, ঘন্টা পড়ে গেল, বেল বেজে গেল, খাতা ছিঁড়ে জমা নিয়ে নিল, আমি আর লিখতে পারলাম না লিখতে, নাম্বারটা কমেই যাবে, নাম্বারটা কমে যাবে। তো নাম্বার কমলে তো হবে না, না তো বাবা রঞ্জিত মল্লিকের মতো বেল্ট খুলে চাপকে দেবে, মেরে পুটে ছল তুলে নেবো আমি, তাই তো? তো তুলবো না। তো যাই হোক, তাহলে জ্ঞানের উপাদান বোঝাতে কি আমরা কি বলবো? সংবেদন কোনো জ্ঞান নয়। আই রিপিট ওয়ান্স এগেন, সংবেদন কোনো জ্ঞান নয়, এটা জ্ঞানের জাস্ট উপাদান একটা। জ্ঞানের উপাদান হচ্ছে সংবেদন। সংবেদনকে কোনো আমরা জ্ঞান বলবো না। জ্ঞান কোনটা? এই যে ধারণা, লাস্ট স্টেজে যখন যাচ্ছি তখন আমরা বলছি সেই সম্পর্কে আমার জ্ঞান আছে, মানে আমার ধারণা আছে, তাহলে আমি তো সংবেদন বোঝাচ্ছি এখন। তো সংবেদন কোনো জ্ঞান নয়, সংবেদন হচ্ছে জ্ঞানের উপাদান। এই কথাটা আমরা লিখতে পারবো আশা করছি, জাস্ট এইটুকু, বেশি বড় কিছু লিখতে হবে না, জাস্ট 2টো লাইন লিখবে। সংবেদন কোনো জ্ঞান নয়, সংবেদন হলো জ্ঞানের উপাদান মাত্র, জাস্ট এইটুকুটা মনে থাকবে। দেন আমি আর একটা পয়েন্ট করেছি জ্ঞানের উপাদানের পর, সংবেদন হচ্ছে মন নিরপেক্ষ একটি প্রক্রিয়া। মন নিরপেক্ষ, এটাও একটা পয়েন্ট, 7 নম্বর মনে রাখবে। সংবেদন মন নিরপেক্ষ প্রক্রিয়া, মন নিরপেক্ষ, ঠিক আছে? সংবেদন হচ্ছে মন নিরপেক্ষ প্রক্রিয়া। ভালো করে শোনো, কেন সংবেদনকে মন নিরপেক্ষ প্রক্রিয়া বলা হচ্ছে? কারণ সংবেদন যখন তোমার মধ্যে ঘটে, অর্থাৎ তুমি যখন কোনো বস্তু, কোনো বিষয় বা কোনো প্রাণী বা কোনো ব্যক্তির সংস্পর্শে আসছো, তখনই সেই বিষয় বা বস্তু বা প্রাণী বা ব্যক্তিটির সম্পর্কে তোমার মধ্যে যে প্রাথমিক চেতনাটা জাগ্রত হচ্ছে, সেটাই সংবেদন। তাহলে সংবেদন যখন তোমার মধ্যে জাগ্রত হচ্ছে, তখন কিন্তু তোমার মন নিরপেক্ষ অবস্থায় থাকে। তুমি কোনো একটা বিষয়ের কাছাকাছি না যেতে চাইলেও তার সম্পর্কে তোমার মধ্যে কিন্তু একটা সংবেদন ঘটবেই, তার সম্পর্কে সংবেদন ঘটবেই। একটা ক্লাসে 50 জন ছাত্র বসে আছে, একটা ক্লাসে 20 জন ছাত্র বসে আছে। এবার তোমার তুমি তোমার কোনো একটা পার্টিকুলার কোনো একটা স্টুডেন্টকে বা তোমারই কোনো একটা প্রাক্তন বন্ধুকে তুমি দু চক্ষে দেখতে পারো না, একদম সহ্য হয় না তোমার, মানে 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 বুঝতে পারছো তো? একদম সহ্য হয় না, মুখ দেখতে ইচ্ছা করে না। তুমি তাও দেখবে
সেই স্টুডেন্টটা যাকে তোমার একদম দেখতে ইচ্ছা করে না, সেই স্টুডেন্টটা যদি সেই দিন ক্লাসে আসে, তুমি যতই তোমার মন বলুক আমি ওর দিকে তাকাবই না, আমি ওর দিকে দেখবই না, আমি করে ঘুরে থাকবো, তাও দেখবে তোমার মধ্যে কিন্তু একটা সংবেদন কাজ করবে। সে কী কালারের ড্রেস পরে এসছে বা কী পরে এসছে বা কোন জায়গাটাতে তার অস্তিত্ব বা সে রয়েছে, তোমার মধ্যে কিন্তু ঘটবে। ওই জন্য তুমি না চাইলেও তোমার মধ্যে সংবেদন ঘটবেই, তুমি না চাইলেও তোমার মধ্যে সংবেদন ঘটবে। ওই জন্য সংবেদনকে বলা হয় মন নিরপেক্ষ প্রক্রিয়া। অর্থাৎ সংবেদন যখন ব্যক্তির মধ্যে ঘটে তখন মন নিরপেক্ষ অবস্থায় থাকে, অর্থাৎ ব্যক্তির পছন্দ অপছন্দ, ইচ্ছা অনিচ্ছা এগুলোর উপর ভিত্তি করে সংবেদন ঘটে না। তুমি মনে করছো আমি ওর সামনে যাব না, আমি ওই বস্তুটার সংস্পর্শে আসবো না, আমি ওই প্রাণীটার কাছে যাব না, তাও তোমার মধ্যে কিন্তু সংবেদন ঘটবে সেই প্রাণীর আকার বা আকৃতি সম্পর্কে, তাই তো? প্রত্যক্ষণে কনভার্ট হয়ে যেতে পারে। তুমি ওর কাছাকাছি গেছো মানে তুমি তো যাওনি, ধরো তোমার কুকুর দেখে খুব ভয় লাগে, তোমার কুকুর দেখে খুব ভয় লাগে, তুমি কুকুরের সামনে যেতে চাও না, কিন্তু তুমি দেখবে তুমি রাস্তা দিয়ে যেতে গেলে একাধিক কুকুর রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, একাধিক কুকুর আছে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তাও ওই যে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, তুমি কিন্তু জানো যে কুকুর কোথায় কোথায় আছে, তুমি কিন্তু জানো কুকুর কোথায় কোথায় আছে, কোন জায়গাতে কুকুরের অস্তিত্ব রয়েছে, ওই জন্য তুমি ওই রাস্তা দিয়ে যাও না বা যেতে চাও না, তাই তো? তার মানে সংবেদন তোমার ইচ্ছা অনিচ্ছার উপর ডিপেন্ড করে না, সংবেদন মন নিরপেক্ষ একটি প্রক্রিয়া। অর্থাৎ তোমার ইচ্ছা চাইলেও কি না চাইলেও কি, তোমার পছন্দ হলেও কি বা অপছন্দ থাকলেই বা কি, সংবেদন সব ক্ষেত্রেই ঘটবে, সংবেদন সব ক্ষেত্রেই ঘটবে। ওই জন্যই বলা হচ্ছে সংবেদন হচ্ছে নিরপেক্ষ প্রক্রিয়া। অর্থাৎ তোমার ইচ্ছা বা তোমার মনের ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দ এগুলোর ভিত্তিতে সংবেদন ঘটে না। মনে থাকলো কি বললাম? তাহলে সংবেদনকে আমরা সহজেই বলতে পারি এটি একটি মন নিরপেক্ষ প্রক্রিয়া। আর লাস্টে আমরা অবশ্যই চেষ্টা করব কি দেওয়ার, লাস্টে কিন্তু আমরা অবশ্যই মন্তব্য দেওয়ার চেষ্টা করব, মন্তব্য। কারণ আমি বারবার বলেছি যে মন্তব্য লিখলে এক্সট্রা করে কিন্তু কোনো নাম্বার নাই, কিন্তু মন্তব্য লিখলে নাম্বার কাটারও কিন্তু কোনো জায়গা নাই। তো মন্তব্য কিভাবে লিখবে? আমার একটা ট্যাগলাইন আছে। কি সেই ট্যাগলাইন? উপরোক্ত আলোচনার মধ্য দিয়ে বলা যায় যে, এটা হচ্ছে আমার ট্যাগলাইন, উপরোক্ত আলোচনার মধ্য দিয়ে বলা যায় যে, এই যে বলা যায় যে, এবার ডট ডট ডট, বলা যায় যে, এটা ট্যাগলাইন, এটা ট্যাগলাইন। মনে আছে ইংরেজিতে তোমরা যখন লেটার লিখতে, তোমরা লিখতে না আই বেগ, এইভাবে দিয়ে শুরু করতে, ঠিক একই রকমভাবে আমরা যখন কোনো একটা টপিক, সে 5 মার্কসের হোক বা পরের ইউনিটে আমাদের 10 মার্কসের রয়েছে, 10 মার্কসে তুমি যখন কোনো একটা টপিককে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখলে, লেখার পর লাস্টে অবশ্যই মন্তব্য দেবে, আর মন্তব্যের প্রথম ট্যাগলাইনটাই দেবে উপরোক্ত আলোচনার মধ্য দিয়ে বলা যায় যে, উপরোক্ত আলোচনার মধ্য দিয়ে বলা যায় যে। এবার তুমি তোমার মতো লিখে দাও যে সংবেদন এমন একটি সরল প্রক্রিয়া, আমি আমার মতো করে বলছি, তুমি তোমার মতো করে লিখবে, কারণ এটা তোমার নিজস্ব কথা, তুমি কি বুঝলে সেটার উপর ভিত্তি করে জাস্ট 1 থেকে 2 লাইন, বেশি লিখতে যাবে না। তাহলে উপরোক্ত আলোচনার মধ্য দিয়ে বলা যায় যে সংবেদন এমন একটি সরল প্রক্রিয়া যা জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয়ে বাইরের জগৎ থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করার চেষ্টা করে, তাই তো? কী বলবো? সংবেদন এমন একটি সরল প্রক্রিয়া যা বাইরের জগতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, এই কথাটাও লিখতে পারো, যেটা আমি কাকে বলেতে লিখিয়েছিলাম, এই যে ইন্দ্রিয়ের দ্বারা বাইরের জগতের সাথে শত্রু স্থাপন। অথবা তুমি এইভাবে লিখতে পারো যে সংবেদন এমন একটি প্রক্রিয়া যা ইন্দ্রিয়ের দ্বারা বাইরের জগতের যে কোনো বস্তুর সংস্পর্শে আসা মাত্রই প্রাণীর মধ্যে এটি চেতনার সৃষ্টি করে, যে চেতনার দ্বারাই প্রাণী বাইরের বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে একটি অভিজ্ঞতা বা জ্ঞান অর্জন করতে সক্ষম হয়, বা ব্যক্তির মধ্যে সংবেদন গ্রহণ করতে সক্ষম হয়। জাস্ট তোমার মতো করে, তুমি জাস্ট 1 থেকে 2 লাইন তোমার মতো করে লিখবে। একান্তই যদি মনে হয় যে আমি পারছি না বা পারবো না বা লিখতে গিয়ে টাইম নষ্ট হচ্ছে, কিছুই না, আগে যা লিখেছো, এই যে এগুলো পয়েন্টের ব্যাখ্যাতে যা লিখেছো বা কাকে বলেতে যা লিখেছো, সেখান থেকে 1-2 লাইন তুলে নেবে, সেখান থেকে 1-2 লাইন দেখে দেখে একই কপি করে নাও, জাস্ট কপি করে নাও, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কেন ওটার জন্য কোনো নাম্বার কাটা যায় না, মনে থাকবে। কিন্তু চেষ্টা করবে লেখার, মন্তব্যটা লিখলে কি বলো তো, নোটটা একটা সুন্দর একটা কাঠামো পাই, সুন্দর কাঠামো পাই নোটের। তাহলে টিচার যখন খাতাটা দেখবে তখন উনি ভাববেন যে বাহ, স্টুডেন্টটা খুব সুন্দর জানে কীভাবে খাতাটা সাজাতে হয়, কীভাবে একটা টপিককে ব্যাখ্যা করতে হয়, স্টুডেন্টটা জানে, তখন অটোমেটিক তোমার প্রতি কিন্তু একটা ইমপ্রেশন তার আসবে, এবং উনি যদি তোমার প্রতি তোমার অটোমেটিক ইমপ্রেশন জন্মে যায়, তাহলে অটোমেটিক কিন্তু তোমার নাম্বার ফুল মার্কস।
তাই তো? ফুল মার্কস পাওয়াটা কিন্তু কোনো চারটিখানি বিষয় নয়। মানে ফুল মার্কস পেতে গেলে তোমাকে ক্যালি দেখাতে হবে। কোন ক্যালি? লেখার ক্যালি। লেখার ক্যালি। সবাই কিন্তু ফুল মার্কস পায় না, মাথায় রাখবে। সবাই ফুল মার্কস যদি হতো, 100তে 100 পাচ্ছে এডুকেশনে, তাহলে তো আমরা পৃথিবীতে সবাই এডুকেশনে 100তে 100 পেতো। তাই কি হয়? সবাই কিন্তু পায় না। লেখার কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে তুমি 100তে 100 পাবে কি পাবে না। মাথায় ঢুকলো কি বললাম? তাহলে এই হচ্ছে আমাদের আজকে ডে 5 অর্থাৎ পঞ্চম দিনের টপিক। আমরা নেক্সট দিন আলোচনা করব সংবেদনের শিক্ষাগত গুরুত্ব। ভালো করে শুনে রাখো, এই যে 5 মার্কসের জন্য এটা দেবে কি দেবে না আমি জানি না, কিন্তু 2 মার্কসের জন্য আসতে পারে। সংবেদন কাকে বলে বা সংবেদন বলতে কি বোঝো, এটা 2 মার্কসের জন্য আসতে পারে। বা সংবেদনের দুটি বৈশিষ্ট্য লেখো। এই যে এতগুলো বৈশিষ্ট্য বললাম, আমি তো 5 মার্কসের জন্য রেডি করলাম, তো তোমাকে 2 মার্কসের জন্যও আসতে পারে। মনে রাখবে, আমাদের শিক্ষাগত গুরুত্ব যেটা এর পরের ক্লাস, সেই শিক্ষাগত গুরুত্বের ক্লাসটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, এবং সেইটা তোমাদের কিন্তু আসতে পারে 5 মার্কসের জন্য। আগেই বলে দিলাম, আজকে অ্যাডভান্স জানিয়ে দিলাম। শিক্ষাগত গুরুত্ব, সংবেদনের শিক্ষাগত গুরুত্বটা 5 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে শুনে রাখো, কারণ এইটা পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তো এডুকেশনাল ইমপ্লিকেশন প্রত্যেকটারই, এই যে সংবেদন, প্রত্যক্ষণ, ধারণা, তিনটারই ইমপ্লিকেশন, তিনটারই শিক্ষাগত গুরুত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা কনসেপ্ট না নিলে তো শিক্ষাগত গুরুত্ব লিখতে পারবো না। কনসেপ্ট যদি না নাও, তুমি কি শিক্ষাগত গুরুত্বটা লিখতে পারবে? তুমি কিন্তু পারবে না। তো শিক্ষাগত গুরুত্ব লিখতে গেলে আগে তোমাকে কনসেপ্ট নিতে হবে ভালো করে, তবেই তুমি শিক্ষাগত গুরুত্বটা ভালো করে লিখতে পারবে, ভালো করে বুঝতে হবে বিষয়বস্তুটা। তো আশা করছি আমি তোমাদেরকে সংবেদনের কনসেপ্টটা দিতে পেরেছি। আগের দিন একটা ওভারঅল কনসেপ্ট দিয়েছিলাম এই তিনটার উপর, সংবেদন, প্রত্যক্ষণ, ধারণা, এই জ্ঞান অর্জনের যে তিনটে প্রক্রিয়া রয়েছে, এই তিনটে প্রক্রিয়ার উপর একটা ওভারঅল কনসেপ্ট দিয়েছিলাম। আজকে একদম প্রথম টপিক শুরু করলাম সংবেদন, যেটা আমাদের প্রথম চ্যাপ্টারের 5 নম্বর দিন হিসাবে কাজ হলো। তারপরের দিন আমরা আলোচনা করব, তারপরে প্রত্যক্ষণ, ধারণা দিয়ে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর এই চ্যাপ্টার শেষ হলেই আমরা 2 মার্কসের ম্যাটেরিয়ালস রেডি করব, 2 মার্কসের নোটস রেডি করব। কারণ আমি তোমাদেরকে যে পদ্ধতিতে করাচ্ছি, অনেকেই বলছে স্যার আগে 2 মার্কসের করান, আমি উল্টো করি। আমি আগে 2 মার্কস করাই না, কারণ আগে যদি তুমি ব্রড আকারে সব কনসেপ্ট ক্লিয়ার করে নাও, প্রত্যেকটা টপিকের যদি কনসেপ্ট ক্লিয়ার করে নাও, তাহলে দেখবে 2 মার্কস 70% কভার হয়ে গেছে। এই যে আজকে একটা উদাহরণ দিই, ধরো আজকে আমি 5 মার্কসের জন্য সংবেদনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। এখানে তার সাথে সংবেদন বলতে কি বোঝো এটাও, বা সংবেদন কাকে বলে, এটা 2 মার্কসের জন্য রেডি করলাম। আচ্ছা তুমি বলো তো, এখানে আমি 2 মার্কসের জন্য সংবেদন কাকে বলে বা সংবেদন বলতে কি বোঝো এটা আমি লিখিয়ে দিলাম বা বলেও দিলাম, তার সাথে তুমি একটা সংজ্ঞাও অ্যাড করে দিতে পারো। সংজ্ঞাটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, হেনরি রডিজারের সংজ্ঞা। ঠিক আছে, হেনরি রডিজারের পপুলার সংজ্ঞা, ওটাও কিন্তু অ্যাড করে দিতে পারো। এই যে আমি নামটা লিখে দিলাম, যদি কোনো বইয়ে না থাকে তাহলে তুমি গুগল থেকে দেখে নিবে। হেনরি রডিজার, ভেরি সহজ সংজ্ঞা, ভেরি ইজি। ইংলিশেই লিখতে হবে তার কোনো মানে নেই, বাংলাতেও লিখতে পারো। হেনরি রডিজারের যে সংজ্ঞাটা, অর্থাৎ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করাকেই বলা হয় সংবেদন। ইন্দ্রিয়ের দ্বারা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করাকেই বলে সংবেদন। এটা হচ্ছে হেনরি রডিজার বলেছেন। তো তুমি যদি জাস্ট এইটুকুটা লেখো, যে ব্লু কালি দিয়ে যেটা লিখেছি, এই নীল কালি দিয়ে যেটা লেখা আছে এইটা, আর তার সাথে একটা হেনরি রডিজারের সংজ্ঞা দিয়ে দাও, তাহলে 2 নম্বরের জন্য কি এনাফ নয়? 2 নম্বরের জন্য কি যথেষ্ট নয়? একদম বেশি কিছু বাড়তি লেখার দরকার নাই, জাস্ট ওটা দিয়ে দাও, তার সাথে হেনরি রডিজারের সংজ্ঞাটা দিয়ে দাও, যে ইন্দ্রিয়ের দ্বারা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করাকেই বলে সংবেদন। এই কথাটা লিখে দাও, তোমায় 2-এ 2, কেউ আটকাতে পারবে না। আচ্ছা তুমি এবার বলো, আমি যখন 2 মার্কসের জন্য নোটস লেখাবো, 2 মার্কসের জন্য নোটস রেডি করব, আমি কি আবার লিখবো সংবেদন কাকে বলে? আবার লিখবো কেন? এমনিতেই সময় কম, 3 মাস হাতে রয়েছে। ওই জন্য আমাদেরকে কিন্তু হার্ডওয়ার্ক তো আমরা সবাই করতে পারি, কিন্তু হার্ডওয়ার্কের সাথে সাথে আমাদের কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে হবে। ওই জন্য আগে 2 মার্কস নয়, আগে টোটাল কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো, প্রত্যেকটা টপিকের সিলেবাসে যা যা রয়েছে, তবেই দেখবে 2 মার্কসের নোটস তোমাকে পড়তেই হচ্ছে না। 2 মার্কস না পড়েও তুমি যে 2 মার্কসের টোটাল 5টা কোয়েশ্চেন থাকবে 10 নম্বরের জন্য, 5 দুগুণ 10, 5টা কোয়েশ্চেন আর কি লিখতে হবে, তুমি দেখবে 10-এ 10ই পাচ্ছ। তুমি দেখবে 10-এ 10ই পাচ্ছ। আর তুমি যদি 2 মার্কসের প্রশ্ন মুখস্থ করতে যাও, তাহলে এর চেয়ে বড় বোকামি কিছু হবে না যে কোনো সাবজেক্টে। বারবার বলছি, 2 মার্কসের জন্য তুমি যদি কোয়েশ্চেন মুখস্থ করতে যাও, প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর সেমিস্টার 1-এর মতো, তাহলে কিন্তু চাপ আছে। কারণ 2 মার্কস কিন্তু মুখস্থ করে পারবে না। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, 2 মার্কস 5 মার্কস তুমি এমনিই লিখে আসতে পারবে। তবে 5 মার্কস আর 10 মার্কসের ক্ষেত্রে একটু পয়েন্ট ভিত্তিক যদি আমরা লিখি, তাহলে কিন্তু নাম্বার বেশি পাওয়া যায়। আগেই বলে দিলাম, 5 নম্বর এবং 10 নম্বরের যে আমাদের প্রশ্ন রয়েছে, 5 মার্কস এবং 10 মার্কস, সেই ক্ষেত্রে যদি আমরা
পয়েন্ট ভিত্তিক আলোচনা করি টপিকগুলোকে, তাহলে কিন্তু দেখবে নাম্বার বেশি পাওয়া যায়। আর 2 মার্কসের জন্য কনসেপ্ট ক্লিয়ার রাখো, 2 মার্কস বেশি পড়তে হবে না। তুমি দেখবে তুমি লাস্টের দিকে নিজেরাই ফিল করতে পারবে, একটা চ্যাপ্টারের শেষে মোটামুটি 8টা থেকে 10টা 2 মার্কসের প্রশ্ন বলে দেবো, মাত্র 8 থেকে 10টা, বেশি দরকার নাই। ওই 8 থেকে 10টা প্রশ্ন পড়েই তুমি দেখবে ইস সাব্বাস, সব কমন, তো সব কমন পেয়ে যাচ্ছি, তোমার এরকম মনে হবে। আর অনেকে দেখবে 50টা পড়বে, 100টা পড়বে, দরকার নাই, তুমি 8 থেকে 10টা পড়ো। আমি তোমাকে যে 8-10টা দেবো পড়তে, সেই 8 থেকে 10টা পড়ো, তুমি দেখবে পড়া কমপ্লিট। এবার আমি কি 8 থেকে 10টা পড়ালাম? আমি তো 8 থেকে 10টা পড়াইনি, আমি তো বেশি পড়িয়েছি। এবার বেশি কোথায় পড়লাম? কেন, ব্রডগুলো যে রেডি করলে, এই ব্রডের সাথেই তো আমার 2 মার্কস রেডি হয়ে যাচ্ছে। তাহলে আলাদা করে 2 মার্কস কিন্তু ওইভাবে রেডি করার প্রয়োজন নেই। আশা করি বোঝাতে পেরেছি। বাকি কথা আজকে আর বেশি বলছি না, অলরেডি 1 ঘন্টা প্রায় হতে চললো, তো বেশি গল্প আর করছি না, পরের ক্লাসে আবার বাকি আলোচনা হবে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আজকে চ্যানেলে নিউ ক্লাস করছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা গ্রুপে অ্যাডমিশন নিতে চাইছো, তারা হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে 7063619127, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখতেই পাচ্ছ 7063619127। এই নম্বরে সরাসরি যোগাযোগ করো বা সরাসরি হোয়াটসঅ্যাপ করো, কেউ কিন্তু ফোন কল করবে না। এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বারবার করে বলি, ফোন কল করলে কিন্তু তোমরা আমার সাথে কথা বলতে পারবে না। আর এই যে নাম্বারটা রয়েছে আমাদের অফিসিয়াল নাম্বার, এটা অনলি হোয়াটসঅ্যাপের জন্যই, ফোন কল করে কিন্তু কোনো ইনফরমেশান তুমি পাবে না, শুধু হোয়াটসঅ্যাপের জন্যই। হোয়াটসঅ্যাপ করে রাখবে তোমার নাম, ক্লাস, সাবজেক্ট, কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাইছো, আর হচ্ছে তুমি কোন স্কুলে পড়ো, বিদ্যালয়ের নাম। এই 4টে জিনিস লিখে পাঠালেই আমাদের সিস্টেম কন্ট্রোলার তোমাকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করবে। রিপ্লাই করে সমস্ত সিস্টেম তোমাকে জানিয়ে দেওয়া হবে, তারপরেই তুমি কিন্তু গ্রুপে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। তবে কারোর নেগেটিভ কথাই কিন্তু পা দেবে না, যে সেকেন্ড সেমিস্টার না পড়লেও চলে। তার যদি এরকমটাই মনে হয় যে সেকেন্ড সেমিস্টার না পড়লেও চলে, তাহলে একটু সায়েন্সের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, যারা মেডিকেল জয়েন্ট এন্ট্রান্স, নিট, WBJEE এই পরীক্ষাগুলো দিচ্ছে, তাদের সাথে একটু কথা বলবে। তুমি দেখবে 11 আর 12-এর সিলেবাস মিলেই তো তাদের এন্ট্রান্স পরীক্ষাগুলো হয়। 60% প্রশ্ন 11-এর সিলেবাস থেকে থাকে, 60%। যত কম্পিটিটিভ পরীক্ষা আছে, মাথায় ঢুকেছে? এবার এগুলো তোমরা যতক্ষণ না বসছো ততক্ষণ তো জানতে পারবে না। তো ওই জন্য কারোর নেগেটিভ কোনো প্রলোভনে পা দেবে না। নিজের পড়াশোনা নিজেকেই বুঝে নিতে হবে। তুমি কি করছো না করছো কাউকে বোঝানোর দরকার নেই, তুমি নিজের পড়াশোনাটা নিজে করো। তোমার কোনো সমস্যা হলে আমার সাথে শেয়ার করো, আমি আছি তোমার সাথে। মাথায় ঢুকলো? তো চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। চলো টাটা, গুড নাইট।